ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। ভাই কি অবস্থা তোর? এই তো এখন ভালো। আচ্ছা ভাই, সত্যি করে বলতো তোর কি হয়েছিল? নিশ্চুপ। কিরে বল কি হয়েছিল, তুই আমাদের বললি না? এখনো নিশ্চুপ। ও বলবি না তাই তো? আগে বললেই তো হয়। তুই আমাদের তোর কাছে কেউ মনে করিস না। আরে ভাই রাগ করিস না, শোন তাহলে। তারপর আমি ওদেরকে আমার মারার ঘটনা বললাম। এটা তো শুনে ওরা রেগে আগুন। ওরা তখনই আমরা এখন মাওয়া আপুর বাসায় গিয়ে ওর বাবাকে বলবো। না থাক, তার দরকার নেই। ওর মতো ভালো থাকুক। আর তোরা যদি আমাকে কাছে কেউ মনে করে থাকিস তাহলে এই কথা কাউকে বলবি না। কিন্তু কেন? থাক না ভাই, আজ থেকে ওর সামনে যাওয়ার চেষ্টা করব না। আর ওর থেকে দূরে দূরে থাকবো এখন থেকে। জীবনটাকে এখন আমার মতন চালাবো। আচ্ছা ভাই, তবে আমরা সময় মতো এর সঠিক জবাব দেব। আচ্ছা ভাই। আর হ্যাঁ, আমরা এই ভার্সিটিতে ক্লাস করব, কুমিল্লা যাব না। আচ্ছা তুই যা বলিস। তারপর হাসপাতাল থেকে পুরো 15 দিন পর ছাড়লো। আমি এখন অনেকটাই সুস্থ। এই কয়েকদিনে সবার সাথে ভালোভাবে কথা বলেছি, কিন্তু মা আপু আমাকে কিছু বলতে চেয়েছে, আমি তো সুযোগ দেইনি। আমার সাথে কথা বলতে আসলে এড়িয়ে চলেছি। আজ আমি বাড়িতে, সবাই আমাকে নিয়ে ব্যস্ত। ভাবিরা তো আমার কোন সময় কি লাগে তার জন্য সবসময় আমার পাশে পাশে থাকে। রাতে ভাইয়া আর আব্বু এসেছে। বাবা, সেদিন তোর সাথে কি হয়েছিল এখন আমাদের বল। আরে বাবা, সেদিন আমার শরীর অসুস্থ ছিল আর আমি বাইক চালিয়ে আসছিলাম, তখন একটা গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলাম, তাই এই অবস্থা। তারপর আমি তাকে আরো নানাভাবে বুঝালাম। তারপর তারা চলে গেল আর আমি ঘুমালাম। এরই মধ্যে চলে গেল আরো 20 দিন। হাত ও পায়ের ব্যান্ডেজ খোলা হয়েছে। আজকে আমি কলেজে যাব, তবে এখন আর আমি আগের মতো ফাজলামো করি না। আগে থেকে ভদ্র হয়ে গিয়েছি। তারপরে সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। কলেজে গিয়ে কি রে ভাই, তোর কি হয়েছে? এভাবে দেবদাস হয়ে আছিস কেন? হা মজা নিস। আর আমি এরকমই ভালো আছি। আরে নীলা, তুই এরকম কথা বলছিস কেন? জানিস ও মা আপুকে কতটা ভালোবাসতো, আর সেই তো ওকে এভাবে কষ্ট দিল। নিশ্চুপ। প্লিজ আতিক ভাই আগের মতো হয়ে যা। ভাই, আমার এসব কথা ভালো লাগতেছে না, প্লিজ বাদ দে। তখনই মাওয়া আপু সেখানে আসলো। আতিক এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। বলুন, কি বলবেন? দেখ, আমি যা করেছি তার জন্য আমি দুঃখিত। আসলে সেদিনের অপমানের জন্য আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন আপনি? তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? দেখুন, আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই। আর আপনি যা করছেন আমি তাতে কিছু মনে করিনি। শোন আমার কথা। থামিয়ে দিয়ে আপনি এখন যান, এই বলে চলে আসলাম তার কাছ থেকে। তারপর বন্ধুদের নিয়ে ক্লাসে গেলাম, ক্লাস করে বাসায় আসলাম। এভাবে চলে গেল আরো 1 মাস। আমি এখন আগের থেকে কিছুটা স্বাভাবিক হয়ে গেছি, তবে ফাজলামোটা এখন করি না। অন্যদিকে মা আপুর রিলেশন ভালোই চলছিল, তবে এখন আর সিফাত মা আপুকে সময় কম দেয়, শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে। যখনই মা আপু দেখা করতে বলে তখনই বলে আমি এখন বিজি আছি। তো একদিন মা আপু সিফাতের ভিতর কথোপকথন। হ্যালো সিফাত, আজকে চলো আমরা দেখা করি, অনেক দিন তোমাকে দেখি না। সরি মাওয়া জানু, আমার আজকেই একটা কাজের জন্য অফিসে চলে এসেছি, তুমি অফিসে চলে এসো। এভাবে চলছিল। এদিকে আমি আর মা আপুর সামনে যাই না, দেখা হলেও কথা বলি না, এবং সেদিনের পর থেকে আর মা আপুদের বাড়িতে যায় না। কাকি অনেকবার যেতে বলেছিল কিন্তু আমি যাইনি। 7 দিন পর সিফাত মা আপুকে ঠিকানা দিল। মা আপু বলছিল যাবে 11টায়, কিন্তু সে গেল 10টার সময়। সে দেখলো কি কারণে যেন সিফাত ম্যানেজারকে বকছে।
তাই সে ভিতরে না গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা করলো। আপনি জানেন আমি সবকিছুতেই সাকসেস চাই, তবুও কি করে আমার হাত থেকে এই কাজটা হাতছাড়া হয়ে গেল। দেখুন, আপনি দরকার হয় পুরো কম দামে দিন, তবুও আমার কাজ চাই। শুনুন, আমি শুধু সাকসেস, তাতে যদি আমার বউকে অন্য বিছানায় পাঠাতে হয় তাতেও আমি রাজি। এটা শুনেই মাওয়া আপু দৌড়ে সেখান থেকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রুমে কান্না করতে থাকলো। সে ভাবতে লাগলো, আমি একটা এরকম খারাপ মানুষকে ভালোবেসেছি যে শুধু টাকাকেই ভালোবাসে, আমাকে নয়। তাহলে তো আতিকের কথাটাই ঠিক হলো। আমি এখন বুঝতে পারছি ভালোবাসার মানুষ কষ্ট দিলে কিরকম লাগে তা বুঝতে পারছি। তাহলে আতিক কতটা কষ্ট পেয়েছে তা আমি এখন বুঝতে পেরেছি। না, এখন আতিককে আর কষ্ট দেওয়া যাবে না। কিন্তু আতিক তো আর আমাকে মেনে নেবে না। তবে আমি জানি ও এখনো আমাকে ভালোবাসে। যেভাবেই হোক ওর রাগ ভাঙাতে হবে। আর সিফাতকে ওর মনোভাব আর আমাদের টাকাকে ভালোবাসার শাস্তি দিতে হবে। অন্যদিকে আমি এখন স্বাভাবিকভাবে চলতেছি। বন্ধুরা অনেক মেয়ে দেখায় রিলেশন করার জন্য, কিন্তু এখন আমার ওইসব ভালো লাগে না। তাই শুধু পড়াশোনা আর ঘোরাঘুরি করি। দোস্ত, তুই আগের মতো হয়ে যা প্লিজ। আমি এভাবেই ভালো আছি। আমরা ভালো নেই, আমরা আগের আতিককে চাই। ভাই, চেষ্টা করব। তার পরের দিন সকালে আমার কলেজে যেতে দেরি হয়েছে, তাই সিয়াম আমাকে কল দিল। দোস্ত, কোথায় তুই? আসতেছি। কেন? তাড়াতাড়ি আয় তো, থেকে মা আপু খুঁজতেছে। আচ্ছা, আসতেছি। তারপর কলেজে চলে গেলাম। কলেজে যাওয়ার পর আমি কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি আপু ক্লাসে না গিয়ে আমার ক্লাসের সামনে ঘুরতেছে। মনে হয় সিয়াম বলে দিয়েছে আমি একটু দেরি হলেও ক্লাসে আসব। এটা ভাবছি, তখন আপুর এক বান্ধবী ডাক দিল। যে আপু তার কাছে কথা শুনতে গেল, তখন আমি দৌড়ে স্যারকে বলে ক্লাসে ঢুকে গেলাম। কারণ আমি আপনাদের আগেই বলেছি যে আমি তার সামনে এখন যাই না। যে আমাকে মেরে ফেলতে চেয়েছে তার সামনে যাওয়া তো দূরের কথা, সে যাতে আমার সামনে আসতে না পারে সেই ব্যবস্থা করা উচিত। কিন্তু আমার চাচাতো বোন ও আমার ভালোবাসা বলে তাকে কিছু করিনি। যাই হোক, আমি যখনই ক্লাসে ঢুকলাম তখনই মা আপু আমাকে দেখে ফেলে, আর সাথে সাথে আতিক বলে আমাকে ডাক দিয়ে আমার দিকে দৌড় দিল। আমি না শুনে ঢুকে গেলাম ক্লাসে, আর আপু দৌড়ে আমার ক্লাসের সামনে আসলো। তখনই, স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মামা, কিছু বলবে? আসলে স্যার, আতিককে লাগবে। কেন? আতিক এইমাত্র ক্লাসে আসলো, এমনিতেই দেরি করে এসেছে, আর তুমি ডাকতেছো? আচ্ছা আতিক, শুনে আসো তোমার বোন কেন ডাকতেছে। না স্যার, তার কথা আমি ছুটির পরে শুনবো, এখন ক্লাসটা করা জরুরি। দেখো মামা, ও তো তোমার সাথে ছুটির পরে কথা বলতে চাইতেছে, এখন ক্লাস করতে চায়। স্যার, আমার তো এখনই লাগবে। কেন বলো তো? ও যাইতে চাইতেছে না, তবুও তুমি ওকে নিতে চাইতেছো? স্যার, আসলে কাকি আমাকে ফোন করে বলেছে আতিক নাকি রাগ করে কিছু না খেয়ে বাসা থেকে বেরিয়েছে। তারপর আমি কথা শুনে আমি তো অবাক। কি মেয়ে রে বাবা, আমাকে বের করার জন্য কিভাবে মিথ্যা বলছে। কি আতিক, এটা কি সত্যি? না স্যার, আপু মিথ্যা বলছে। আমি বুঝতে পেরেছি। তাড়াতাড়ি মামার সাথে গিয়ে কিছু খেয়ে নাও। না স্যার, তার আর দরকার হবে না, আমি খেয়ে এসেছি। তোমাকে যেতে বলেছি, যাও, না হলে তোমাকে আর আমি আমার ক্লাসে ঢুকতে দেব না। জি স্যার, যাচ্ছি। তারপর বাধ্য হয়ে ক্লাস থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম। আপু তখনই পিছন থেকে আমার হাত ধরলো। কি হয়েছে, এভাবে হাঁটছো কেন? কি হয়েছে আপনার? আপনি এভাবে আমাকে ক্লাস থেকে বের করে আনলেন কেন? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? দেখো, আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে কি ক্ষমা করা যায় না? করে দিয়েছি তো আপনাকে ক্ষমা, তবু আপনি কেন বিরক্ত করছেন? আমি তো আর আপনার সামনে নিজে থেকে ভুলেও আসছি না। দেখো, আগে যা করেছি আমি ভুল করেছি, এখন আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। হ্যাঁ, আপনার অহংকার শেষ এখন। তাছাড়া আপনার বয়ফ্রেন্ড কোথায়? আমি ওকে আর ভালোবাসি না। ও শুধু টাকার পেছনে ছোটে, আর ও আমাকে শুধু টাকার জন্যই ভালোবাসে, এটা আমি বুঝতে পেরেছি। ও তাই? এটা বুঝতে পেরেছেন, এটা ভালো। এখন ভালো দেখে নিজের লাইফ পার্টনার খুঁজে নিন। তুমি এভাবে কথা বলতেছো কেন? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি, আমি বুঝেছি আমার থেকে তুমি কতটা কষ্ট পেয়েছো। দেখুন, আমাকে আমার বন্ধুরা অনেক কষ্টে স্বাভাবিক করেছে, আমি আর কখনো আপনার মায়া জড়াবো না। প্লিজ আতিক, আমাকে ক্ষমা করে দে। আমি জানি তুই আমাকে এখনো ভালোবাসিস, আমি আর তোকে কখনো কষ্ট দেব না, শুধু একবার ভালোবেসে দেখ।
আমি আপনাকে এখন আর ভালোবাসি না, আমি এখন অধরাকে ভালোবাসি। এটা বলে আমি যখনই থামলাম তখনই আমাদের সামনে একটা গাড়ি এসে থামলো, আর গাড়ি থেকে সিফাত নামলো। কি হয়েছে মাওয়া? তুমি আমার সাথে কাল দেখা না করে চলে এসেছো, আবার আমাকে সবকিছু থেকে ব্লক করে দিয়েছো। তোর সাথে আমি কি দেখা করব? তোর মতো লোভী ছেলেদের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না। আরে তুমি এমন করতেছো কেন? আমি কি করেছি? কি করিসনি তাই বল। ছি, তোর কথা বলতেও লজ্জা করছে। তোর টাকার জন্য এত নিচু মনোভাব। কি করেছি বলবে তো? তুই তোর ম্যানেজারের সাথে কালকে কি কি কথা বলেছিলি তা মনে করে দেখ। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনতেছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। আরে তুমি ওই কথাটা নিয়ে আমার সাথে এভাবে রিয়াক্ট করছো? আরে ওটা তো ছিল কথার কথা। ঠাস ঠাস, ছি, এসব তোর কথার কথা। আরে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। সাথে সাথে ঠাস করে আরো দুইটা বসিয়ে দিল। তোর কি করে ওকে এখান থেকে নিয়ে যেতে বলার সাহস হয়? প্লিজ আতিক, তুমি যেও না। কিন্তু আমি তার কথা না শুনে চলে আসলাম ওখান থেকে ক্যান্টিনে। মামা তুমি আমাকে ওর জন্য আবার মারলে? হ্যাঁ, মেরেছি, কারণ ওই আতিকে আমাকে প্রকৃত ভালোবাসে। হাজার অপমান করার পরও আমার পিছু ছাড়েনি, তাই আমিও এখন ওকে ভালোবাসি। আমি আমার অহংকারের নেশায় ওর ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু তোর ছলনায় বুঝেছি ভালোবাসার ব্যথা। ও, এখন তাহলে তুই ওকে ভালোবাসিস? তাহলে শোন, আমিও তোকে ভালোবাসিনি, আমি ভালোবেসি শুধু তোর টাকাকে। আচ্ছা যা, আজ থেকে তোর সাথে ব্রেকআপ। আচ্ছা যা। তারপর মা ওখান থেকে গিয়ে আতিককে খুঁজতে লাগলো। অন্যদিকে আমি ক্যান্টিন থেকে বেরিয়ে কলেজের পিছনে বসে একটা সিগারেট ধরিয়ে টানছিলাম। আসলে যেদিন মা আপু আমাকে মেরে ফেলতে চেয়েছিল তখন থেকে লুকিয়ে লুকিয়ে এটা খাই। তখনই মা আপু আমার সামনে এসে একটা ছবি তুললো। এ কি, আপনি ছবি তুললেন কেন? ছবি তুলেছি, এটা কাজে লাগবে। কি কাজে লাগবে আপনার এটা? যাতে লাগে লাগুক, দেখা যাবে। এখন বলো, তুমি আমাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসি না বলেই সিগারেট টান দিলাম। মাওয়া হাত থেকে সিগারেট ফেলে দিল। তুমি আর এটা খাবে না। আপনি এটা ফেলে দিলেন কেন? আমি এই পোড়া ঠোঁটে কিস করতে পারবো না। কি বললেন আপনি? আমি কি আপনার কিসের জন্য বসে আছি? কি বললে তুমি? আরেকবার যদি আমাকে আপনি করে কথা বলো তাহলে কিন্তু খবর আছে। কি করবে তুমি? বলার সাথে সাথে মা আপু এই কথা বলার সাথে সাথে আপু আমার মাথায় ধরে টান দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। আমি এখন অধরাকে ভালোবাসি। আমি এটা বিশ্বাস করি না। আমি জানি এখনো তুমি আমাকেই ভালোবাসো। আপনার বিশ্বাস না করায় আমার কিছু যায় আসে না। আচ্ছা, যদি ওই শাকচুন্নি তোর যদি আর আমার মধ্যে আসে তাহলে দেখ আমি কি করি। এটা বলেই বাসার দিকে চলে গেল। তখনই আমার বন্ধুরা ক্লাস থেকে বের হলো, আমিও তাদের কাছে গেলাম। কিরে, মামা আপু তোকে এভাবে ক্লাস থেকে বের করলো কেন? তারপর আপু আমাকে কি বলেছে এবং সিফাত আসা সহ সব বলেছি। তাহলে এখন কি তাকে মেনে নিবি? না, আমার লাইফে কারো দরকার নেই, আমি সারা জীবন একা থাকবো। ভাই, এটা কোনো ছেলে খেলা নয়, এটা জীবন। আমরা জানি তুই কখনো মা বাপুকে ভালোবাসিস। অধরা দেখো, আমি আমার জীবনে কাউকে চাই না, প্লিজ। আর এই অহংকারী মেয়ের কথা বলবি না। তাহলে এখন কি করবি? শুধু তাকে দূরে সরানোর চেষ্টা করব। কিন্তু দোস্ত, তুই এটা কিভাবে করলি? এই কাজটার জন্য আমার অধরা হেল্প লাগবে, প্লিজ আমাকে একটু হেল্প কর। আরে ভাই, তুই এভাবে বলছিস কেন? বল তোর কি হেল্প লাগবে। আমি মাহবুবকে বলেছি আমি তোকে ভালোবাসি, তাই তোর একটু অভিনয় করা লাগবে। করতে পারবি? যদি সমস্যা হয় তাহলে দরকার নেই। ভাই, কি বলছিস সেটা? আমার সমস্যা থাকবে কেন? আমি তোর জন্য এতটুকু হেল্প তো করতেই পারি। আর ভাই, তোরা এই কথাটা সবাই গোপন রাখবি, বুঝতেই তো পারোস। তখনই কাকি আসলো। ঠিকমতো খাওয়া দাওয়া না করলে তো শরীর এই অবস্থায় হয়। তুই এতদিন ধরে আমাদের বাসায় যাসনি কেন? কাকি, আমি এখন বাসার বাইরে খুব কম যাই। তারপর আরো কিছু কথা বলে রুমে গিয়ে ফ্রেশ হলাম। কিছুক্ষণ পরে মা আপু এসেছে। তোকে খেতে ডাকছে। ও, আপনি যান, আমি সময় মতো চলে যাব, আর আপনি আর আমার রুমে আসবেন না। এটা তো আর কয়েকদিন পরে আমারই রুম হবে। দেখি শর্ত, আমার রুমটা গুছিয়ে নেই। কোনো দরকার নেই, আপনি এখন আমার রুম থেকে বের হন। ওই, একদম চুপ থাকবি। কিছু বলছি না দেখে জানা তাই করবি ভেবেছিস? আজ থেকে যদি আমাকে আর আপনি করে কথা বলিস তো তোর খবর আছে। কি কি করবেন আপনি?
আবার আপনি? দাঁড়া, আজকে তোর একদিনকে আমার যতদিন লাগে বলেই আশেপাশে কি যেন খুঁজছে। হঠাৎ করে রুমে ঝাড়ুটা নিল মামা। আরে আরে, করছেনটা কি? এটা আমার ফাজিল ছেলেটা, আজ কত বদলে গেছে। ও এখন কারো সাথেই ঠিকমতো কথা বলে না। না কাকি, আসলে ফাজলামোটা ছেড়ে দিয়েছি। কিন্তু আমি যে আমার ফাজিল ছেলেটাকে চাই। সেটা কাকি আমি আর হতে পারবো না। আমি শুধু মুচকি আসলাম। একটু পর মা আপু আসলো, তারপর সবাই খেতে বসলাম। আজ আমি তোকে খাইয়ে দিব। না থাক, আমি খেতে পারবো না মানে ভাবি, আমি ওকে খাইয়ে দেই। না থাক, আমার ভাইয়েরটা আমি বুঝে নিব। এটা বলেই আমাকে খাইয়ে দিতে লাগলো। মা আপুর দিকে তাকিয়ে দেখলাম প্রচুর রেগে আছে। আমি আর তার দিকে না তাকিয়ে খাওয়া শেষে রুমে গেলাম। কিছুক্ষণ পর মা আপু আমার রুমে আসলো। কিরে, তুই মেজো ভাবের হাতে খাবার খেলি কেন? সেটা আমার ব্যাপার। কি তোর ব্যাপার মানে? দেখ, মাথাটা একদম গরম করবি না। এ কি, আপনি এরকম করছেন কেন? কিরকম করছি আমি? আপনি এভাবে আমার কাছে এসেছেন কেন? তোমাকে কিস করব সোনা। দেখেন, এটা করবেন না, অধরা রাগ করবে। এই অধরা, আর অধরা, তোকে যদি ওর আশেপাশে দেখি তাই দেখবি আমি কি করি। এটা বলেই চলে গেল। আমিও দরজা আটকে দিলাম। ঘুম সন্ধ্যা 7টায় ঘুম ভাঙলো। তারপর আমি দরজা খুলে রুম থেকে বের হলাম। নিচে তাকিয়ে দেখি আমার পরিবারের সবাই এবং মা আপু কাকাকি সবাই একসাথে আড্ডা দিচ্ছে। আমি নিচে নামলাম। আমাকে দেখে কাকি বলল, আয় বাবা, তোকে ছাড়া আড্ডা দিতে ভালো লাগছিল না। আমি কাকির কাছে গিয়ে বসলাম। মা আপুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ নামিয়ে নিলাম। সবাই নানান কথা বলে আড্ডা দিচ্ছে, আমি চুপ করে বসে আছি। মা আপু আমার সাথে কথা বলতে চেষ্টা করতেছে, কিন্তু আমি চুপ। তখনই আতিক, এদিকে আসো। আসছি বাবা। তুমি এভাবে চুপচাপ থাকো কেন? তুমি জানো না তুমি এভাবে থাকলে কারো মন ভালো থাকে না? নিশ্চুপ। কি হলো, চুপ কেন বলো? তাছাড়া তুমি তো মাওয়াকে ইগনোর করে চলছো, এমনকি তোমার কাকাকির সাথেও ভালো মতো কথা বলো না। বাবা, আমার এখানে সব ভালো লাগছে না। আপনি যদি চান তো আমি চলে যেতে পারি এখান থেকে। আতিক, তুমি তো কখনো বাবার সাথে এভাবে কথা বলনি। তুমি তো কখনো বাবাকে এমন কথা বলনি বলেই ঠাস করে 2 থাপ্পড় দিল। আরে, ওকে মারছিস কেন? ওকে মারতেই হবে। বাবা ও কি করে আপনার সাথে বেয়াদবি করে, আর ওকে আমার মারতেই হয় বলেই কেঁদে দিল। গালে হাত দিয়ে বসে আছি। তুমি আজকে ওর গায়ে হাত তুলে ভুল করলে। এমনি আমার ভাইটা কেমন জানি বদলে গেছে। আতিক বাবা, এদিকে আয়, কি হয়েছে বল তো। কিছু না মা। আর বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন। থাক, আমি কিছু মনে করিনি বাবা। আর ভাইয়া, ধন্যবাদ থাপ্পড় মেরে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। ভাই প্লিজ, তুই এভাবে বলিস না রিদি। তুমি বরফ আনো, বরফ লাগাতে হবে ওর গালে। তারপর ভাবি ফ্রিজ থেকে বরফ আনলো। ভাইয়া যেই বরফ লাগাতে যাবে তখনই ভাইয়া, তিন বরফটা আমি লাগিয়ে দিই বলেই বরফ হাতে নিল। মা আপুকে থামিয়ে দিয়ে, থাক লাগবে না, আমি রুমে গিয়ে লাগিয়ে নেব, এটা বলে রুমের দিকে হাঁটা শুরু করলাম। একবার পিছনে তাকিয়ে দেখি মা আপু অসহায়ের মতো তাকিয়ে আছে। আমি রুমে গিয়ে বরফ লাগিয়ে বই নিয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর মা আপু আসলো রুমে। আমি একবার তাকিয়ে আবার পড়া শুরু করলাম। তুই আমার সাথে এরকম বিহেভ করছিস কেন? প্লিজ আপনি যান, আমার মনটা এমনিতেই ভালো নেই। দেখ, তুই কিন্তু এখন আমার সাথে বেশি করছিস। কি করেছি আপনার সাথে বলুন? আমি কি আপনাকে থাপ্পড় দিয়েছি প্রতিদিন? আপনাকে মেরে ফেলতে চেয়েছি অন্য একজনের জন্য? প্লিজ, আমি এসব না বুঝে করেছি। এখন আমি আর আগের মতো নেই। হয়েছে, বাদ দিন। এখন অন্য কিছু বলার থাকলে বলেন, না হলে চলে যান। ও তোমাকে খেতে রাখছে। ও, আপনি যান, আমি আসছি। কেন, আমার সাথে কি যাওয়া যায় না? মা আপু কিছুক্ষণ আমার দিকে অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে চলে গেছে। আমিও কিছুক্ষণ পর খাবার টেবিলে চলে গেলাম। দেখি আপুর পাশের চেয়ারটা খালি। আমি টেবিলে না বসে দাঁড়িয়ে আছি। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? বস। না মা, তোমরা খাও, আমি পরে খেয়ে নেব। আমার একটা মুভি দেখা লাগবে বলে সোফার দিকে গেলাম। তারপর টিভি ছেড়ে দেখতে লাগলাম। আরে দাঁড়া, আমি খাবার নিয়ে আসছি, আমি তোকে খাইয়ে দেবো আর তুই টিভি দেখবি। না থাক মা, আমি ওকে খাইয়ে দিচ্ছি বলে এই প্লেট নিয়ে আমার কাছে আসলো। তো নাও, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। না থাক, তার দরকার নেই, আমার খিদে নেই, আমি এখন খাবো না। অল্প কিছু খেয়ে নাও।
বলছি না খাবো না, তারপরেও কেন জোর করছো? আমার কথা শুনে মা আপু ভয় পেয়ে গেল এবং কান্না করে টেবিলে প্লেট থেকে হাত ধুয়ে দৌড়ে রুমে চলে গেল। দিল্লি তো মেয়েটাকে কাঁদিয়ে, ওর হাতে খাবারটা খেলে কি হতো? তো আমি কি করব? তাকে আমার সামনে আসতে মানা করবে। কেন, কি করেছে ও তোকে? এত কথা বলতে পারবো না। আমি একটু আনানের বাসায় গেলাম, রাতে আসবো না, তোমাদের ফালতু প্যাচলা শুনতে পারবো না, এই বলেই বাসার বাইরে আসলাম। তারপর বাইক নিয়ে আনন্দের বাসায় গেলাম। কিরে তুই এই সময়? বাসায় ভালো লাগছিল না আজকে, মা আপুরা আমাদের বাসায় এসেছে তাই চলে আসলাম। ও তাইলে ভালো করছোস, আয় ভিতরে আয়। তারপর ভিতরে গেলাম, ভিতরে গিয়ে আন্টির সাথে দেখা করলাম। আমি আর আনান কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর আনান আর আমি খেতে বসলাম। তারপর একসাথে খাবার খেলাম। খেয়ে তারপর রুমে গিয়ে দুজনে আড্ডা দিচ্ছিলাম। তাতে 11:30 বেজে গেল। তখনই ভাইয়া ফোন দিল। আতিক, তাড়াতাড়ি বাসায় এসো। কেন ভাইয়া, কি হয়েছে? তোমার মা আর ভাবিরা কান্না করছে। কেন? এত কথা বলার সময় নেই, তুমি আনানকে নিয়ে বাসায় এসো, আর আনানকে তুমি ফোনটা দাও। তারপর আমি আনানকে ফোনটা দিলাম। আনান ফোনটা নিয়ে আমার থেকে দূরে সরে গেল। কিছুক্ষণ কথা বলে আমার কাছে ফোন দিয়ে রেডি হতে বলে ও নিজেও রেডি হতে চলে গেল। তারপর দুজন রেডি হয়ে আন্টিকে বলে বাসার দিকে বাইক নিয়ে রওনা দিলাম। বাসায় ফিরে দরজার কাছে গিয়ে দেখি দরজা খোলা এবং রুমটা অন্ধকার। তারপর মা বলে ডাক দিয়ে ফোনে ফ্ল্যাশ জ্বালাতে যাব, তার আগেই পুরো বাড়িতে বাতি জ্বলে উঠলো। আর পাশ থেকে সবাই বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো অবাক হয়ে গেছি, তোমরা এসব কখন করলে? এগুলো আমরা করিনি, মাও করেছে তুই যাওয়ার পরেই। তারপর আমি তার দিকে তাকালাম, দেখি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এখন আয় বাবা, কেক কাটতে আয়। তারপর সবাই আমার কাছে এসে নিয়ে গেল কেক কাটার জন্য। তারপর কেক কেটে সবাইকে খাইয়ে দিতে লাগলাম। মা আপুর কাছে আসলাম, আমাকে দেখে মাথা নিচু করে নিল। তারপর তাকে খাইয়ে দিলাম, সেও আমাকে খাইয়ে দিল। আমি খাইয়ে দিছি দেখে সে অনেক খুশি। বাবা, আজকের খুশির দিনে আমি তোর কাছে একটা জিনিস চাই। মা বলো, তুমি আজ যা চাইবে আমি তাই দেওয়ার চেষ্টা করব। বাবা, আমি শুধু তোর কাছে একটা জিনিস চাই, তুই প্লিজ আগের মতো হয়ে যা। আচ্ছা মা, চেষ্টা করব। চেষ্টা করা না, ওরকম হতেই হবে, না হলে আমি খুব কষ্ট পাবো। আচ্ছা মা, আমি আগের মতোই হব। আমি আমার আগের ফাজিল ছেলেটাকেই চাই। কাকি। আচ্ছা, অনেক কথা হলো, আমি কালকে আমাদের বাসায় একটা পার্টির আয়োজন করতে চাই। দুই ভাবি একসাথে, আমরাও কিন্তু আছি। আরে তোমরা তো থাকবাই। তারপর ভাবিরা দুজন আমার কাছে আসলো। দুই ভাবি একসাথে, আতিক আমাদের গিফট কালকে পার্টিতে দিয়ে দেব। আচ্ছা, এখন আমার শরীর খারাপ লাগতেছে, আমি রুমে গেলাম। কি হয়েছে, তোমার মাথা ব্যথা করছে? আমার ব্যাপারটা আমি দেখতে পারবো, আপনি আমার ব্যাপার না দেখলেও চলবে। মা আপু আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আর কিছু না বলে তার রুমের দিকে হাঁটা ধরলো। তখন আমার মনে পড়লো তার টাকা দিয়ে আইফোন কিনে তাকে এখনো দেয়া হয়নি। ঠিক তখনই দাঁড়ান। মা আপু পিছনে ফিরে আমাকে বলছিস? আপনি এখন একটু আমার রুমে আসতে পারবেন? না, পারবো না বলেই রুমে চলে গেল। আচ্ছা। তারপর আমি রুমের দিকে হাঁটা শুরু করলাম আর ভাবলাম তাহলে তার ফোনটা কালকে সকালে দিয়ে দিব। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। তারপর ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখি মা আপু খাটের উপর বসে আছে। এ কি, আপনি এসেছেন? ভালোই হয়েছে। ভাবছিলাম আসবো, তবে আমার গিফটটা তো দেওয়া হয়নি, তাই আসলাম বলেই আমার দিকে এগোতে লাগলো। এ কি, আপনি এভাবে আমার দিকে আগাচ্ছেন কেন? চুপ, একদম চুপ। এটা বলেই যে আমাকে কিস করতে যাবে আপুকে তখন আমি থামিয়ে দিলাম। কি হয়েছে কি, আপনি এসব করে আমার ভালোবাসা প্রমাণ করতে চাচ্ছেন? দেখ, আমি তোকে এখন সত্যিই ভালোবাসি, তুই কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছিস? দেখেন, আমি এখন আপনাকে ভালোবাসি না, আমি এখন অধরাকে ভালোবাসি। সেটা দেখা যাবে তুই কাকে ভালোবাসিস, তবে আমি তোকে ভালোবাসি, তোকে জীবন সঙ্গিনী করব। আর যদি তোকে না পাই তাহলে সেদিন আমি এই পৃথিবীতে থাকবো না, এটা বলেই চলে যেতে লাগলো। দাঁড়ান, আপনাকে যার জন্য ডেকেছিলাম সেই কাজটাই তো করা হয়নি। ও বলো। তারপর আমি ড্রয়ার থেকে ফোনটা বের করে তার কাছে আসলাম। এই নিন। তুই এটা দিচ্ছিস কেন আমাকে? আপনার কোনো জিনিসই আমার কাছে রাখতে চায় না। তুই আমাকে এতটা ঘৃণা করিস যে তুই আমার কোনো জিনিসই তোর কাছে রাখবি না। রুমে গিয়ে
বিছানায় বসে ভাবতে লাগলো যে আতিক আমার ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করত। প্রতিদিন অনেকগুলো থাপ্পড় খাওয়ার পরও আমার পেছনে পড়ে থাকতো। আমি বুঝতে পারিনি ওর কষ্টটা। অহংকারের বশে অনেক কষ্ট দিয়ে ফেলেছি ওকে। তবু আমি জানি আতিক আমাকে এখনো ভালোবাসে। ওর শুধু আমার উপর প্রচুর অভিমান রয়েছে, সেটা আমাকে ভাঙাতে হবে। তাতে আমার যত কষ্টই হোক মেনে নেব। ওর ভালোবাসার জন্য আমি মরতেও রাজি। আর এদিকে আমি বিছানায় বসে ভাবতে লাগলাম, যাক ভালো হয়েছে, আমার জীবনে আমি কোনো মেয়েকেই চাই না। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরে যে সকালবেলাকে আমার ঠোঁট চেপে ধরেছে, তাই আমার ঘুম ভেঙে গেল। দেখি মা আপু আমার ঠোঁটে কিস করেছে। আমি এক ঝটকা দিলাম, সে বিছানা থেকে পড়ে চিৎকার দিল। ও মা গো, আমার কোমরটা গেল রে। তার চিৎকার শুনে সবাই আমার রুমে আসলো। কি রে, কি হয়েছে মাওয়া? তুই নিচে পড়ে আছিস কেন? তোমার ছেলের বিছানায় একটু শুয়েছিলাম, কিন্তু তোমার ছেলে আমাকে বিছানা থেকে এক ঠেলা দিয়ে ফেলে দিয়েছে। ও মা গো, আমার কোমরটা গেল রে। আপনাকে আমি শুধু শুধু ফেলিনি, আপনি মিথ্যা বলছেন কেন? কি, আমি মিথ্যা বলতেছি? তাহলে কি করেছি আমি, তাই বল। আপনি আমাকে না থাক কিছু করেন নেই। আতিক, তুই ওকে ব্যথা দিয়েছিস, সো ওর চিকিৎসাও তুই করবি। মানে? তুই এখন ওকে কোলে করে বিছানায় উঠা। আমি পারবো না। কি? দাঁড়া ইদি, আমার একটা লাঠি আছে যেটা ওকে ছোটবেলায় একবার মেরেছিলাম, সেটা আনো তো মা। আচ্ছা মা, যাচ্ছি। আনতে যাওয়ার আর দরকার নেই রিদি, আমি এনেছি। আপনারা সবাই আজকে আমার বিপক্ষে, আমারও দিন আসবে। তারপর আমি মা আপুকে কোলে নিয়ে বিছানায় শোয়ালাম, কারণ ছোটবেলায় একদিন মা আমাকে এটা দিয়ে মেরেছিল, তাতে আমার জ্বর উঠে গিয়েছিল। বড় বৌমা, মলমটা এনেছো? মা এই যে। ওটা তুমি আতিকের হাতে দাও। আতিক, এটা নে। এটা আমি কেন নেব? নিতে বলেছে নে, না হলে এটা দিয়ে তোর পিঠের চামড়া তুলে নিব। আহ ভাবি, ওর গায়ে যদি লাঠি দিয়ে কিছু করেন তাহলে খবর করে ছাড়বো, বলে দিলাম। কাকি দেখো না কিভাবে ভয় দেখাচ্ছে। ছোটু, তুই যদি আর একটা কথা বলিস তো তোকে এই লাঠি দিয়ে মারবো। মায়ের রাগ দেখে কাকেও চুপ হয়ে গেল। আমি মায়ের রাগে চেহারা দেখে কাঁপতে শুরু করে দিলাম ভয়ে। আতিক, মলমটা নিয়ে মাওয়ার যে জায়গা ব্যথা পেয়েছে সেখানে মালিশ করে দিবি। তাড়াতাড়ি। আর এখন সবাই এই রুম থেকে বের হও। মায়ের কথা শুনে ভাবি মলমটা হাতে দিল এবং সবাই বেরিয়ে গেল। এখন কোমর মালিশ করে দে। পারবো না। তাহলে আমি মাকে ডাক দেই। দিন আপনার মাকে ডাক, কাকে আসলে তো ভালোই হয়। আরে বোকা, আমি তোমার মা তো আমারও মা বিয়ের পরে, তাই এখনই তোমার মাকে মা বলে ডাকতে বলছি। কি? এখন আমি মাকে ডাক দিব। এই না প্লিজ। তাহলে মালিশ করে দে। আচ্ছা। তারপর ওদিকে ফিরে মা আপুর কোমরে মালিশ করে দিলাম। আমি মালিশ করে দেওয়াতে আপু অনেক খুশি। আপনি আমার রুমে এসেছিলেন কেন? এসেছিলাম তোকে ঘুম থেকে জাগাতে, কিন্তু তোমার ঘুমন্ত চেহারা দেখে আমি তোমার পাশে শুয়ে পড়লাম। তারপর তোমার ঠোঁট দেখে আমার কালকের গিফটের কথা মনে পড়ে গেল, তাই সেটাই দিলাম। ও, আপনি শুধু এখন অসুস্থ তাই কিছু বললাম না, না হলে খবর ছিল। এই বলেই ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মা আপু রুমে নেই। মনে হয় আমার কথায় কষ্ট পেয়ে রুমে চলে গেছে। তাতে আমার কি, এর থেকে বেশি কষ্ট সে আমাকে দিয়েছে। তারপর আমি রেডি হয়ে নিচে আসলাম কলেজে যাওয়ার জন্য। তারপর টেবিলে বসলাম, মা আপু এসে পাশের চেয়ারে বসলো। আমি দেখেও না দেখার ভান করে রইলাম। তারপর মেজো ভাবি এসে আমাকে খাইয়ে দেওয়ার জন্য আসলো এবং মা কাকিও আসলো টেবিলে খাওয়ার জন্য। ভাবি, আপনি খাওয়ানোর দরকার নেই, আমি ওকে খাইয়ে দিতেছি। থাক, তার দরকার নেই ভাবি, আপনি না পারলে আমি নিজ হাতে খেতে পারবো। চুপ, একেবারে চুপ। তোকে মাওয়াই খাইয়ে দেবে। তুই যদি ওর হাতে না খাস তাহলে তোর খবর আছে। তারপর মা আপু আমাকে খাইয়ে দিতে লাগলো আর নিজেও খাচ্ছে। আমি অনিচ্ছা থাকলেও খেয়ে নিলাম মায়ের জন্য। তারপর আমি কলেজে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই, দাঁড়া, কই যাস? কলেজে যাচ্ছি মা। আজকের দিনেও কলেজে যাচ্ছিস কেন? আমার বন্ধুদের ইনভাইট করার জন্য। এদিকে মাওয়া আপু ভাবতেছে ও যদি একলা কলেজে যায় তাহলে অধরা ডাইনিটার সাথে প্রেম করতে পারে, তাই ওকে একা যেতে দেওয়া যাবে না। কাকি, আমিও কলেজে যাব ওর সাথে। আতিক, তাইলে মাওয়াকে ওর সাথে নিয়ে যা।
পারবো না, তাকে একা যেতে বলো। তোকে যা বলছি তাই কর। তারপর বাধ্য হয়ে তাকে রেডি হতে বলে আমি অপেক্ষা করতে লাগলাম। 10 মিনিটের ভিতর সে রেডি হয়ে আসলো, একটা আকাশি রঙের 3 পিস পরে। আমি একবার তাকে চোখ নামিয়ে নিলাম, কারণ তার সৌন্দর্যে মুগ্ধ হওয়ার ইচ্ছা আমার আর নেই। তারপর আমি সেখান থেকে বাইরে চলে আসলাম। আপুও চলে আসলো। আমাকে কেমন লাগছে? সেটা দেখার ইচ্ছা আমার নেই, এটা বলেই একটা রিক্সা ডাক দিলাম। রিক্সা ডাক দিচ্ছিস কেন? আপনাকে রিক্সায় উঠে দিয়ে আমি আপনার পিছনে বাইক নিয়ে আসবো। দেখ, এখন কিন্তু আমি কাকিকে ডাক দিব। কেন? আমি তোর সাথে বাইকে যাব। আমি নিতে পারবো না। তাহলে আমি তোর এই সিগারেটটা খাওয়া পিকটা বাসায় দেখাই। আপনি কেন আমার পিছনে পড়ে আছেন? তোর এইসব কথা বাদ দে, এখন তাড়াতাড়ি বাইক স্টার্ট দে। তারপর বাধ্য হয়ে বাইক স্টার্ট দিলাম। আপুও পিছনে উঠে বসলো। যে বাইক চালানো শুরু করলাম তখন আপু পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি সাথে সাথে ব্রেক করলাম। কি হয়েছে? আপনি এভাবে চেপে বসেছেন কেন? একদম চুপ, আমার সাথে রাগ দেখাবি না। যেভাবে বসে আছি সেভাবেই যাব, না হলে বাসায় তোর খবর আছে। আর কিছু না বলে বাইক দ্রুত চালিয়ে চলে গেলাম কলেজে। কলেজে গিয়ে আপুকে নামিয়ে আমি বাইক পার্ক করলাম। এখন আপনি ক্লাসে যান। ওকে বলেই চলে গেল। তারপর আমার বন্ধুদের দিকে হাঁটা ধরলাম। অন্যদিকে মাহপুর কিছু দূর গিয়ে মনে পড়লো, আরে আমি তো ক্লাস করতে আসিনি, আমি এসেছি আতিক যাতে ওই অধরার সাথে না মিশতে পারে সেই জন্য। তাই সে তখনই আবার আমার পিছু নিল। এদিকে আমি আমার বন্ধুদের কাছে যেতেই, কিরে তুই আজকে মাওয়া আপুকে নিয়ে আসলি যে আবার এখন তোর পিছু পিছু আসতেছে? তাই নাকি? তাইলে অধরা তোর নাটকটা শুরু করে দে। আরে জানো, তুমি এসে গেছো। জানো আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। কি করব বলো, এখন আবার মা আপু আমার পিছু নিয়েছে, তার জন্য আসতে এত দেরি হলো। ওই শাকচুনিটাকে তোমার ধারের কাছে আসতে না করতে পারো না? এটা শুনে তো ওই পাশে মা রেগে আগুন। তারপর সে আমাদের কাছে চলে আসলো। কি বললি আমি শাকচুন্নি? তোর এত বড় সাহস হলো কোথা থেকে? তাহলে কি বলবো, আপনাকেও যখন আপনাকে ভালোবেসেছে তখন আপনি ওকে অনেক কষ্ট দিয়েছেন। ওর কষ্ট আমি আমার ভালোবাসা দিয়ে শেষ করে দিয়েছি। আপনি এখন আমাদের মাঝে আসতেছেন কেন? চুপ, কোনো কথা বলবি না। ওকে কষ্ট দিয়ে আমি ভুল করেছি, তা আমি মানছি, কিন্তু এখন আমি ওকে ভালোবাসি আর ওর নিজেও আমাকে ভালোবাসে, কিন্তু ওর ভেতরে শুধু আমার জন্য অভিমান। তুই কেন আমার আর ওর মাঝে এসেছিস? শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনতেছি। আমি না, আপনি আসতেছেন আমাদের মাঝে, তাই না জানো? বলেই আমার হাতটা ধরলো। মাওয়া আপু আমার হাত থেকে অধরার হাতটা ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় দিল। বেহায়া মেয়ে, অন্য জিনিসের উপর কেন নজর দিচ্ছিস? অসভ্য মেয়ে কতকার। ঠাস করে 2টা থাপ্পড় দিলাম মা আপুকে। তুই আমাকে ওর জন্য মারলি? মারলাম। ও আপনার মতো আমাকে কষ্ট দেয়নি, ও আমার কষ্টে কেঁদেছে। আর আপনি কাকে বেহায়া অসভ্য মেয়ে বলছেন? এগুলো তো আপনি। তুই ওর জন্য আমাকে এসে বলতে পারলি? তুই আমাকে সবার সামনে এইরকম অপমান না করলেও পারতি। এটা বলেই কাঁদতে কাঁদতে চলে গেল। সরি রে, আমার জন্য তোকে থাপ্পড় খেতে হয়েছে। আরে এটা কিছু না, যদি কেউ তার সাথে তার ভালোবাসার মানুষকে অন্য একজনের সাথে দেখে এরকম তো করবে। আমার মনে হয় আপু এখন তোকে সত্যি ভালোবাসে। ভালোবাসলেও কিছু করার নেই। এখন আমি চাই না আমার লাইফে এরকম কেউ থাকুক। তা দেখা যাবে, একবার মিলে গেলে দেখবো বউর আঁচল ছেড়ে আর বের হবে না। এটা শুনে সবাই হেসে দিল, আমিও হাসলাম, কিন্তু আমার মনের হাসিটা নেই। আমি চাই না তাকে কষ্ট দিতে। সে আমার কাছে না আসলেই তো হয়, সে থাকুক তার মতো অন্য কাউকে নিয়ে। আমি একা একা থাকলেই ভালো থাকবো। ও দাঁড়া, আজকে যে জন্য কলেজে এসেছি তাই তো তোদের বলা হয়নি। তুই কি বলবি? আমরা জানি তোর দাওয়াত আমাদের লাগবে না, আনানোই আমাদের দাওয়াত দিয়েছে। ও তাহলে তো ভালোই হলো, তোরা সময় মতো চলে আসিস। তারপর আমরা আড্ডা দিতে লাগলাম। অন্যদিকে মা আপু কান্না করতে করতে কলেজের পিছনে চলে গেল। তাকে দেখে তার পিছনে তার বান্ধবী নীলিমাও গেল। তারপর বাইকের কাছে গিয়ে বসে দুজনে আড্ডা দিতে লাগলো এবং আমাকে যেন দেখা যায় এমন ভাবে বসলো। এদিকে আমার আড্ডা দেওয়া শেষ। আচ্ছা এখন উঠি, বাসায় যাব, তোরা কিন্তু বিকালেই যাবি। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? কেন, এখন আবার কাজ কি? কাজ তো আছে বলেই আমাকে ধরলো। তারপর সবাই মিলে আমাকে একটা গাছের সাথে বাঁধলো। আরে ভাই, আমাকে বাঁধলি কেন? তোকে বাঁধছি কেন পরে দেখবি। নীলা, ডিম আর ময়দা কোথায়? ওই তো আনান নিয়ে আসতেছে।
ভাই এই ছিল তোদের মনে? আজকে আমার কলেজে না এসে তোদের ফোন দিয়ে দাওয়াত দিলে ভালো হলো। এই প্রথম ডিমটা কিন্তু আমি মারবো। ভাই একটু আসতে মারিস। কেন, আমাকে কি আসতে মারছিলি? তারপর সবাই মিলে ডিম মারলো আমার গায়ে। লাস্টে সাকিব আর সিয়াম মিলে আমার গায়ে ময়দা ঢেলে কয়েকটা পিক তুললো, আর আমার বাঁধনটা একটু আলগা করে সবাই পালালো। আমি আর কি করব, ছাড়া পেয়ে ওদের ধরতে না পেরে বাসায় যাওয়ার জন্য বাইকের কাছে গেলাম। বাইকের কাছে গিয়ে দেখি মা আপু বাইকের উপর বসা। আপনি এখন আমার সাথে যাবেন কি করে? আমি একটা রিক্সা ঠিক করে দিচ্ছি। না, তার দরকার নেই, আমি এইভাবেই তোমার সাথে যেতে পারবো। আচ্ছা, আপনি দূরে বসে থাকবেন, আমি আসতে চালাবো। তারপর আমি বাইক স্টার্ট দিলাম। সে উঠে বসলো আর আমাকে জড়িয়ে ধরলো। এ কি, আপনি জড়িয়ে ধরলেন কেন? ময়দা লেগে যাবে। সেটা আমি দেখে নিব। তারপর আমি দ্রুত চালিয়ে বাসায় গেলাম। বাসায় আসার পর বন্ধুরা ডিম আর ময়দা দিয়েছে আমার গায়ে। তোমার ছেলে আমাকে জড়িয়ে ধরেছে। আল্লাহ, কি মিথ্যা কথাটাই না বললো। আর লজ্জাও নেই, মায়ের সামনে এসব বলছে। মা বিশ্বাস করো, আমি তাকে জড়িয়ে ধরিনি, সে আমাকে ধরেছে। লজ্জা করো না আপনারা এসব বলতে মায়ের সামনে? লজ্জা করবি কেন? অন্য কাউকে আর জড়িয়ে ধরিনি তো, তোকে ধরেছি। ধ্যাত, আপনার সাথে কথা বলাটা উচিত হয়নি। এই বলে চলে গেলাম ওয়াশরুমে। তুমি যতই আমাকে ইগনোর করো বাছাধন, আমি তোমার পিছু ছাড়বো না বলেই চলে গেল তার রুমে, ওয়াশরুমে। সন্ধ্যার সময় আমার সব বন্ধুরা এসেছে। আমিও একটা আকাশি কালারের শার্ট সাথে কালো জিন্স পরে নিচে নামলাম। তারপর ফ্রেন্ডের কাছে গেলাম। দোস্ত, তোকে যা লাগছিল আজকে। হয়েছে, থাক আর বলিস না ভাই। আরে ভাই, সত্যিই তোকে অসাধারণ লাগছে, আমি তো ক্রাশ খেয়েছি। দূর অধরা, এখন কিন্তু বেশি বলছিস। তখনই আমার সেই দিকে তাকিয়ে চোখ আটকে গেল, কারণ মা আপু আকাশি কালারের একটা শাড়ি এবং তার সাথে সবকিছু ম্যাচিং করে নিচে নামছিল। তার উপর চোখে গাঢ় কাজল, যাতে তাকে অনেক সুন্দর লাগছিল। আমার চোখ সরাতে ইচ্ছা করছিল না, কিন্তু তার অপমানের কথা মনে করে চোখ সরিয়ে নিলাম। এরপর আপু নিচে থেকে নেমে আমার দিকে একবার তাকিয়ে ভাবিদের কাছে চলে গেল। আরে দেখ, মাওয়াকে কত সুন্দর লাগছে, আমাদের দেবর তো চোখে সরাতে পারবে না। তাই তো দেখছি। হয়েছে, থামো, তোমাদের দেবর তো আমাদের দিকে তাকাচ্ছেই না। তাকাবে কি করে, যা করেছিস আগে ওর সাথে। ভাবি, আমি অনেক ভুল করেছি আগে, তোমরা আমাকে ভুল শুধরাতে সাহায্য করো প্লিজ। আরে এসব বাদ দে, সাহায্য তো আমরা করবই তোকে। এখন দেখ, আমাদের দেবরকেও আজকে সেই লাগছে। দেখিস না কত মেয়ে তাকিয়ে আছে। না, ওকে একা ছাড়া যাবে না, ওর সাথে থাকতে হবে। এদিকে তখন আমার কাছে একটা মেয়ে আসলো, যেটা দূর থেকে মা আপুও দেখলো। হাই, কে আপনি? আমি তোমার বাবার বন্ধু সাহেবের মেয়ে নিশাত। আর তুমি তো আতিক, তাই না? আমি আতিক। এটা দেখে মা আপু তো রেগে আগুন। সে আমার দিকে হাঁটা ধরলো। তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ, আপনাকেও সুন্দর লাগছে। আচ্ছা, তোমার নাম্বারটা পেতে পারি? তখনই মাওয়া আপু আসলো। ওই ছেমরি, তুই ওর নাম্বার দিয়ে কি করবি? আমি তো অবাক, তার রাগ দেখে মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হবে। আপু, আপনি এইভাবে কথা বলছেন কেন? তুই ওর নাম্বার চাইলি কেন? আপু, ভদ্রভাবে কথা বলুন। আমি ওর কাছে নাম্বার চাইলে আপনার কি? তোর ভদ্রতার গোষ্ঠী পিন্দি করি, তোকে যেন আর আতিকের ধারে কাছেও না দেখি। এবার মা আপুর রাগ দেখে নিশাত ভয় পেয়ে গেল। তারপর, তুই আজকে আমার সাথে আমার হাত ধরে থাকবি সারাক্ষণ, এই বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। আপনি হাত ছাড়ুন প্লিজ, আমি আপনার সাথে যাব না। ওই চুপ থেকে আমার সাথে হাঁটবি, না হলে সিগারেট খাওয়ার পিকটা সবাইকে দেখাবো। তারপর আমি ভয় পেয়ে গেলাম, কারণ ছবিটা দেখলে আমার হাতটি একটাও ঠিক জায়গায় থাকবে না। তুই একটু এখানে দাঁড়া, আমি এখনই আসছি। যদি দেখি কোনো মেয়ের সাথে কথা বলিস তাহলে তোর খবর আছে। তারপর সে গেল তার বান্ধবী নীলিমাকে এগিয়ে আনতে। হঠাৎ মা আপুর সামনে একটা ছেলে আসলো। এই যে, শুনছেন? আমাকে বলছেন? আপনাকে বলছি। বলুন, কি বলবেন? দূরে দাঁড়িয়ে দেখছি বুকে অজানা ব্যথা অনুভব করলাম। একবার তার দিকে যাওয়ার চিন্তা করেও থেমে গেলাম। আরে সে থাকুক তার মতো, আমার কি তাতে? আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। যার জন্য সেজেছি সেই তাকালো না, এ আসছে আদিক্ষেতা দেখাতে। তো আমি কি করব? কিছু না, আমি শিহাব। আপনি? আমার নাম জেনে কি করবেন? কিছু না, আপনাকে আমার ভালো লেগেছে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমরা তো আপনাকে ভালো লেগেছি, কিন্তু সত্যি আমাকে আপনার ভালো লেগেছে?
কিন্তু কি? আমি তো বিবাহিত, সাথে প্রেগনেন্টও। আপনি কি আমাকে মেনে নিতে পারবেন? এটা বলার সাথে সাথে ছেলেটা দৌড়ে পালালো। আমি দূরে দাঁড়িয়ে সব দেখে তো অবাক, কিভাবে ছেলেটাকে বোকা বানালো। কি রে, তুই এত ফাজিল কি করে হলি? আরে শুনুন, যতই হোক একটা ফাজিলের বউ হব, একটু ফাজলামো না করলে হয়? তুই পারিসও বটে। মা আপু একটু হেসে আমার দিকে হাঁটা ধরলো। দূর থেকে নীলিমা আতিককে দেখে, আজকে তো দুলাভাইকে সেই লাগছে, আমি তো ক্রাশ খেয়েছি। এই একদম ওর দিকে নজর দিবি না, চোখ তুলে নিব। বাবা, এত ভালোবাসা! আমি এখন ওকে অনেক ভালোবাসি। এসব বলতে বলতে তারা আমার কাছে চলে আসলো, এসেই আমার হাত ধরলো। তখনই মাওয়া আতিককে নিয়ে এদিকে আয় মা, কেক কাটার সময় হয়ে গেছে। আচ্ছা আসতেছি। আজ এই খুশির দিনে আমি আমার ছেলের জন্য একটা গিফট রেখেছি, সেটা কি বলবো? আগ্রহ নিয়ে বসে আছি বাবা আমাকে কি গিফট দিবে। তখনই আবার, আমি আমার ছোট ছেলের বিয়ে ঠিক করেছি, 3 দিন পরে ওর বিয়ে, তাও আমার ভাইয়ের মেয়ের সাথে। এটা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমাকে এখনই বাবা মায়ের সাথে কথা বলতে হবে। তারপর আমি তাদের কাছে গেলাম। মা, আমাকে না জানিয়ে তোমরা বিয়ে ঠিক করেছো কেন? আমি এই বিয়ে করতে পারবো না। কেন পারবি না? আমরা সবাই জানি তুই মাওয়াকে পছন্দ করিস, আর মাওয়া নিজেও তোকে পছন্দ করে, তাহলে সমস্যা কি? সমস্যা নাই কোনো, আমি বিয়ে করব না। তোর এই বিয়ে করতেই হবে, আমি এটা একটু আগেই সবাইকে জানিয়েছি। তোমরা এভাবে আমাকে জোর করলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বললি তুই? ঠিক আছে, তাহলে তুইও যদি এই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। মা প্লিজ এভাবে বলো না। ঠিক আছে মা, তোমরা যখন আমায় জোর করে বিয়ে দিচ্ছ, দাও, পরে বুঝবে ছেলের কষ্ট। আমি যা করছি এতে আমার ছেলের কষ্ট হবে না, বরং সুখে থাকবে। কিছু না বলে রুমে চলে গেলাম। তারপরের দিন সকালে উঠে কিছু না খেয়ে কলেজে গেলাম। অবশ্য খাওয়ার জন্য জোর করেছিল, আমি খাইনি। কলেজে গিয়ে বন্ধুদের কাছে গেলাম। কে তোর মন খারাপ কেন? তোরা তো জানিসই কালকে কি হয়েছিল। আরে ওই বিষয় নিয়ে মন খারাপ করিস না। আপু মনে হয় তোকে মন থেকে ভালোবাসে, একটু কষ্ট করে মেনে নে। তারপর আপু থেকে ভাবি বানিয়ে দে আমাদের। তুই মজা করছিস? এখন সে আমার সাথে যা করেছে তাকে আমি মেনে নিতে পারবো না। তারপর চলে আসলো বিয়ের দিন। এই কয়দিন আমি কারোর সাথে ঠিকমতো কথা বলিনি, তবুও তারা খুশি মনে আমাকে বিয়ে দিচ্ছে। আজকে পরিবারের সবাই খুশি, শুধু আমি বাদে। শেষ পর্যন্ত আমার অমত থাকলেও আমার বিয়েটা করে নিতে হলো। তারপর আমি বাসায় বাড়ি চলে গেলাম। খেয়ে তারপর বাসায় আসলাম। তখনই, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তোর আজকে বাসর রাত, আর তুই বাইরে থাকবি? বাবা কিছু খেয়ে নেই, বর হিসেবে তোকে যা দেওয়া হয়েছিল তুই তো কিছু খাসনি। না থাক, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। বাবা আর কতদিন আমাদের উপর রাগ করে থাকবি? কিছু বললাম না। তখনই আমার বন্ধুরা আসলো। চল চল, তোকে বাসার ঘরে দিয়ে আসি। ওকে নিয়ে যাও বাবা। আন্টি, ওকে, আমরা রুমে পাঠিয়ে তারপর যাব। তারপর সবাই মিলে আমাকে বাসর ঘরে ঢুকিয়ে দিল। রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, তবে রুমটা সুন্দর করে সাজালেও মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। রুমের মধ্যে বিছানার উপর লাল শাড়ি পরে বসে আছে মা বাবু। আমি এসেছি দেখে উঠে আমার কাছে এসে পায়ে সালাম করতে যাবে, তখনই, থাক, এরা দরকার নেই, আপনি উঠুন। তুমি এইভাবে বলছো কেন? আজকে আমাদের ভাসর রাত, এই দিনে সালাম করার নিয়ম। হা, আমার আবার বাসর রাত? আতিক তো মরে গেছে, তো একজন মৃত মানুষের সাথে কিভাবে বাসর করবেন? তুমি প্লিজ এইভাবে বলো না। আমি আগের সব কিছুর জন্য ক্ষমা চেয়েছি। বাদ দিন, আপনাকে আমি আগে ক্ষমা করে দিয়েছি, শুধু আমার ভেতরটা মরে গেছে। আর আপনি আপনার মতো চলবেন, আমি আমার মতো। কখনো কারো বিষয়ে কেউ কথা বলবেন না। কি বলছো এইসব? তুমি তুমি আমার স্বামী, তোমার সব কিছু দায়িত্ব আমার, আমার সব কিছু দায়িত্ব তোমার। হা, বললাম তো আমি মরে গিয়েছি। সরেন এখন, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। ওই, আজকে তুমি ঘুমাবে মানে? আজকে আমাদের বাসর রাত, আজকে আমরা বাসর করব। দেখেন, এই মৃতমদের মানুষের সাথে আপনারা সব কথা শোভা পায় না বলেই একটা বালিশ ও কাঁথা নিয়ে সোফার দিকে রওনা দিলাম। এই কি, তুমি কোরবালিশ নিয়ে কোথায় যাচ্ছ? সোফায় যাচ্ছি। তোমার বাসর করতে হবে না, তবুও বিছানায় ঘুমা। আপনার মতো অহংকারী মেয়ের সাথে এক বিছানায় শোয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তুমি বিছানায় শো, আমি সোফায় যাচ্ছি। তার দরকার নেই, যতই হোক আপনি আপু, তাই আপনি বিছানায় ঘুমান। দেখো,
এমনিতেই প্রচুর কষ্ট দিচ্ছিস, তার উপর যদি আমাকে আপু বলিস তাহলে কিন্তু আমি মরে যাব। কিছু না বলে ছোপায় অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর কারো কান্নার আওয়াজ পেলাম। পিছনে ফিরে দেখি আপু বিছানায় না শুয়ে নিচে বিছানা করে শুয়ে কান্না করছে। এ কি, আপনি নিচে শুয়ে আছেন কেন? তার উপর কান্না করছেন? আমি একটা আনরোমান্টিক ছেলেকে বিয়ে করেছি, আমার বিষয় তো দেখতে হবে না। ও, তাইলে একটা রোমান্টিক ছেলেকে বিয়ে করে নিন। ওই চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা বললে আমি তোর জিব্বা কেটে ফেলবো। আচ্ছা, আমি কোনো কথাই বলবো না আপনার, শুধু আপনি কান্না থামান, আর ঘুমাতে অসুবিধা হচ্ছে। এই ধরলে তোর উল্টো কথা, আমি কি বলেছি আর তুই বুঝবি কি? আবার অন্যদিক দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়েছি তা নিজেও জানি না। সকালবেলা ঘুম থেকে উঠে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে দেখি মা আপু আমার বুকের উপর ঘুমে আছে। কি মায়াবী চেহারা তার, ইচ্ছে করছে তার মায়ে ডুবে যাই। তারপর যেই কপালে একটা ভালোবাসার পরশেকে দিতে যাব, তখনই আমার আগের কথা মনে পড়ে গেল। তাই দিলাম এক ধাক্কা, সে সোফা থেকে নিচে পড়ে গেল। নিচে পড়ে সে কান্না শুরু করে দিল। আমি পড়ে গেলাম ঝামেলায়। তুমি আমাকে এইভাবে ফেলে দিলে কেন? ফেলে দিব না তো কি করব? আপনি আমার বুকের উপর শুয়েছিলেন কেন? তাই আমাকে ফেলে দিবে? দেব। আমার মনে কোনো মায়া দয়া নেই। আপনি প্লিজ আমাকে ছেড়ে চলে যান, আপনি যাতে সুখী হবেন। মা উঠে অসময়ে চলে গেল। আমি ভাবছি যাক, ভালোই হয়েছে সে চলে গেল, আমি নিজের মতো করে চলতে পারবো। কিছুক্ষণ পর মা আপু গোসল করে বের হলো। আমি ফ্রেশ হয়ে বের হচ্ছি দেখে মা আপু আমার দিকে ফিরলো। দেখি এসে শাড়ি পরেছে। সরি বলে আবার অসময়ে ঢুকলাম। আরে আরে, তুমি এমন ভাব করছো যেন পরের স্ত্রীর শাড়ি পরা দেখছো। তার মতোই আপনি। কি বলছো এসব তুমি? আমি তোমার বিয়ে করাবো, প্লিজ এভাবে বলো না আমায়। আরে আপনি তাড়াতাড়ি শাড়ি পরেন, আমি এখান থেকে বের হব। আমি তো শাড়ি পরতে পারি না, প্লিজ তুমি একটু পরিয়ে দাও। মাথা খারাপ নাকি? আমি শাড়ি পরে দেব। যান, ভাবিকে ডাক দিয়ে তাড়াতাড়ি শাড়ি পরেন। তুমি পরিয়ে দিলেই তো হয়। বলছিলাম আমি পারবো না, আপনি ভাবিকে ডাক দিন। তারপর মা বাধ্য হয়ে ভাবিকে ডাক দিল। তারপর ভাবি চলে আসলো। কি হয়েছে মাওয়া, ডাকছিস কেন? আমাকে শাড়িটা পরিয়ে দাও ভাবি। আচ্ছা দিচ্ছি, তবে আমার দেবর সাহেব কোথায়? সে তো ওয়াশরুমে বসে আছে। আরে ও বের হলে তো ওর থেকে শাড়ি পরে নিতে পারবে। আমার কি সে কপালে আছে নাকি? ভাবি, তোমার দেবরটা একবারে আনরোমান্টিক। তার বুকের উপর শুয়েছিলাম বলে আমাকে নিচে ফেলে দিয়েছে। সব বাথরুমে শুনেছি, কিছুই বলছে না। কি আর বলবো, কারণ তাদের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। তাই নাকি? ভাবি। আচ্ছা তুই দুঃখ করিস না, সব ঠিক হয়ে যাবে। কথাটা বলতে বলতে শাড়ি পরানো শেষ। এই যে তুমি এখন বের হতে পারো, আমার শাড়িটা পরা শেষ। তারপর আমি বের হলাম। বের হয়ে দেখি মাওয়া আয়নার সামনে বসে সাজতেছে। ইচ্ছে করছে তাকে পিছন থেকে জড়িয়ে ধরতে, কিন্তু নিজের ইচ্ছাকে সংযত করলাম। কি পিছনে বসে কি ভাবছো? মাওয়ার কথায় হুঁশ ফিরল আমার। না, কিছু না। আচ্ছা চলো, নিচে খেতে ডাকছে। চলে নিচে যাই। তারপর দুজনে নিচে নামলাম। আয় তোরা খেতে আয়। বাবা, আর কত রাগ করে থাকবি আমাদের উপর? মা, আমি তোমাদের উপর রেগে নেই, আমাকে যেতে দাও। কিছু খেয়ে তো যাবি? না থাক, একটু বাইরে কাজ আছে বলেই বাইরে চলে গেলাম। তারপর একটা রেস্টুরেন্টে খেয়ে বন্ধুদের কাছে গেলাম। আর এদিকে আমি বাসা থেকে বের হয়। এই কি মা, ও বাসা থেকে এভাবে চলে গেল কেন? তোর কথায় ওকে তোর সাথে বিয়ে দেওয়ার জন্য জোর করায় আমাদের সাথে ঠিকমতো কথা বলে না, আর সেদিন থেকে বাসার কোনো খাবার খায় না। তাই বলে এভাবে বাসায় খাওয়া একেবারে বন্ধ করে দিবে? আচ্ছা তাহলে আমিও খাবো না বলেই রুমে চলে গেল। আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া এখানে। আতিক যতক্ষণ বাসায় খাবার না খাবে ততক্ষণে আমিও খাবো না, এই বলে রুমে চলে গেল। তারপর কেউই খাবার খেলো না। আর অন্যদিকে আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে দুপুরের দিকে বাসায় আসলাম। তারপরই আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। কি রে, কালে বিয়ে করলি আর আজই বাসা থেকে বের হলি? তো কি করব? কি করব মানে? বউর সাথে একটু রোমান্টিকতা করবি? তুই থামবি? ওই একদম ধমক দিবি না আমাকে। সরি আপু, আপনার পায়ে পড়ি প্লিজ, তবুও ফালতু কথা বাদ দিন। ওই ও কোনো ফালতু কথা বলছি, যেটা করা উচিত সেটাই বলছি। ভাই তোরা ভালো করে জানিস আমি তাকে সহ্য করতে পারি না। ভাই দেখ, আমার মনে হয় মা আপু এখন তোকে সত্যিই ভালোবাসে। ভাই তোরা থামবি নাকি আমি চলে যাব? তোকে আমাদের যা বলার ছিল
বললাম বিষয়টা ভেবে দেখিস। এভাবে আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। তারপর বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছাতে দেখি সবাই সোফায় বসে আছে। আমি তাদের দেখে কিছু না বলে রুমের দিকে হাঁটতে যাব, তখনই কি পেয়েছিস কি তুই বল? আজ তোর জন্য আমরা সবাই না খেয়ে বসে আছি। কি বলেছি কাউকে না খেতে? তোর তো ভালো লাগে আমাদের কষ্ট দিতে। ওইদিকে তোর মা তোর জন্য না খেয়ে দরজা আটকে রেখেছে। তখনই মার মা আপু সেখানে আসলো। মনে হয় আমি এসেছি তা শুনতে পেয়ে ঘর থেকে বের হয়েছে। কি হয়েছে মা, তুমি খাবার খাওনি কেন? তাতে তোর কি? আমি তোর কে যে আমি না খেলে তোর কিছু হবে? এভাবে বলছো কেন মা? তো কিভাবে বলবো? তুই কি একবারও খোঁজ নিয়ে দেখেছিস আমি ঠিক মতো খেয়েছি কিনা? তোর শুধু রাগটাই বড়। আচ্ছা মা যাও, আমি এখন থেকে ঘরের খাবার খাবো। প্লিজ মা, তুমি কেঁদো না। সত্যি বলছিস বাবা? তুই খাবি তো? আর রাগ করে থাকবি না তো? না মা, আর রাগ করে থাকবো না। আচ্ছা এখন সবাই খেতে আসো। আয় বাবা, আমি তোকে নিজ হাতে খাইয়ে দেব। তারপর সবাই খাবার টেবিলে বসলাম। মাও বসেছে খাবার টেবিলে। মা আমাকে খাইয়ে দিচ্ছে আর সে শুধু আঙুল দিয়ে খাবার নাড়ছে। এ কি মাওয়া, তুই খাচ্ছিস না কেন? আমাকে তো কেউ খাইয়ে দেয় না, সে শুধু তার ছেলেকে খাইয়ে দিচ্ছে। ওই তুই আমার ছেলের খাবার দিকে নজর দিবি না। বুঝো না কাকি, তোমার মেয়ে হিংসে করছে। তা তো বুঝতেই পারছি। এই দাঁড়া দাঁড়া, তুই আমাকে কাকি বললি কেন? তাই কি বলবো? কি বলবি মানে? মা বলবি, মা। এ তুমি কি বলছো কাকি? আমি পারবো না, আমার তোমাকে কাকি বলতে ভালো লাগে। তুই যদি আরেকবার আমাকে কাকি বলিস তো আমি তোর সাথে কখনো কথা বলবো না। আরে আরে রাগ করে না। আচ্ছা যাও, আমি তোমাকে মা বলবো। শয়তান একটা, আমি জানতাম আমার ছেলে আমার রাগ করে দেখতেই পারবে না। আচ্ছা বাদ দাও, এখন মাওয়া আয়, তোকেও খাইয়ে দিচ্ছি আমি। তারপর মাও আর আমাকে খাইয়ে দিল। খাওয়ার পর আমি রুমে এলাম বিশ্রাম করতে। তখনই মা আপু আসলো, এসে আমার পাশে বসলো। চলো আমরা দুজন আছি, বিকালে ঘুরতে যাই। যাবো, তাও আবার আপনার সাথে ঘুরতে? হাসালেন। এখানে হাসার কি আছে? প্লিজ চলো, একটু ঘুরতে যেতে চেয়েছি। প্লিজ, আপনি আমার কাছ থেকে আপনার কোনো অবদান পূরণ করতে পারবেন না, তাই আপনি চলে যান। আমি আপনাকে সহ্য করতে পারি না। কেন তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো? আরে জান তো, আপনি ডিস্টার্ব করেন না। তারপর মা কেঁদে চলে গেল। এভাবেই চলে গেল 6 মাস। এখনো মাকে আগের মতো কষ্ট দিই যাতে আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু তাকে যতই কষ্ট দিই না কেন সে কিছু মনে করে না। অনেক সময় তার মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু কোনো এক অজানা বাধায় তাকিয়ে থাকতে পারে না। ও আপনাদের তো বলাই হয় নাই, আমার বড় ভাবি ও মেজো ভাবি দুজনেই প্রেগনেন্ট। তাছাড়া মার পড়ালেখা এখন কমপ্লিট। তো একদিন খাবার টেবিলে। মাওয়া, তোমাদের খুশির খবর কবে শুনবো? কি করে শোনাবো বলো? এই বাড়ির কেউ আমাকে ভালোবাসে না। এখানে আমরা আবার কি করলাম? কি আর করব, তোমার দুটি ছেলে তোমাকে খুশির সংবাদ দিল। একবার কি ছোট ছেলেকে জিজ্ঞেস করেছো কেন সেই খুশির সংবাদ দিতে পারলো না? তাছাড়া এখন আমার পড়ালেখা শেষ, এখন বাসায় আমি কি করব? তখনই আমার গলায় ভাত বেজে গেল। মেয়েটা কি একটু লজ্জা শরম নেই? তাই তো আমাদের ভুল। কি রাতে তুই আমাদের খুশির সংবাদ দিবি না? আরে মা, আমার তো পড়ালেখা শেষ হয়নি। তা আমি শুনতে চাই না। আমি চাই আমার 3 ছেলের ছেলে মেয়েকে নিয়ে এখন এই অবসর সময় কাটাতে। বয়স তো আমার কম হলো না। এটা শুনে তাড়াতাড়ি খেয়ে উঠে চলে গেলাম কলেজে। দেখছো ও কিভাবে পালালো মা? আরে মা, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপর সবাই খেয়ে দিয়ে উঠলো। বাবা মা চলে গেল রুমে, কারণ তারা দুজনে অসুস্থ। আর তখনই 3 যা মিলে বসলো আড্ডা দিতে। আরে তুই তো কিছুই বুঝিস না, একটা ছেলেকে ঘায়েল করতে কি মেয়েদের সময় লাগে? তাছাড়া কত সুন্দর করে সাজিয়ে ওর জন্য আমার দিকে একবারও ফিরে তাকায় না। তাইলে এখন আরো ভালো করে চেষ্টা কর। অনেক কষ্ট করেছি তোমাদের দেওয়ার জন্য, আর একটু সহ্য করব। এবার তো তোমাদের দেবরকে আমায় মেনে নিতেই হবে। তারপর ওরা আরো আড্ডা দিয়ে রুমে গেল। এদিকে আমি আজকে ক্লাস করে বাসায় গেলাম সন্ধ্যার দিকে। তখনই মা আমায় তার রুমে ডাকলো। হ্যাঁ মা বলো, কেন আমায় রুমে ডাকলে? বাবা শোন, অনেক তো হয়েছে, এবার তো মেয়েটাকে মেনে নে। কি বলো তুমি মা? জানো সে আমার সাথে কি করেছে? আমি সব জানি বাবা,
ও আমাকে সব বলেছে আর তার জন্য তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস। এখন মেনে নে বাবা। তারপরও তুমি কেন ওকে মেনে নিলে? কারণ ও নিজের ভুল বুঝতে পেরেছে। তুই ওকে অবহেলা করায় প্রতিদিন আমার কাছে এসে কান্না করে। আমি তোকে কিছুই বলিনি, আমি ওর ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম। ও শত কষ্টের পরও তোর কাছে যায় তোর ভালোবাসা পাওয়ার জন্য। বাবা, আমার মনে হয় মেয়েটা তোকে সত্যি ভালোবেসে, এবার তুই ওকে মেনে নে। আচ্ছা মা, ভেবে দেখবো বলে রুম থেকে বের হলাম। রুমে যেতে যেতে ভাবতেছি, সত্যিই তো ওকে আমি তো অনেক কষ্ট দিয়েছি, তবুও সব সহ্য করে নিয়েছে। আচ্ছা, ওকে আর একটু জ্বালিয়ে মেনে নেব। তারপর রুমে গেলাম। রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সবার সাথে ডিনার করে রুমে আসলাম। রুমে এসে খাটের সাথে হেলান দিয়ে ফেসবুকিং করছিলাম। তখনই মা রুমে আসলো। খুব সুন্দর করে সেজেছে। আমি একবার আর চোখে তাকিয়ে আবার ফেসবুকিং করছিলাম। তখনই মা আপু ঝড়ের গতিতে দৌড়ে এসে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। এ কি, আপনি আমার মোবাইলটা নিলেন কেন? চুপ, কোনো কথা বলবি না। আমি তোর জন্য এত সুন্দর করে সাজতাম আর তুই কিনা মোবাইল নিয়ে পড়ে আছিস। তুই জানিস আমার জন্য এখন কত ছেলে পাগল, কিন্তু আমি শুধু তোকে ভালোবাসি বলে শত কষ্ট সহ্য করেছি আর তোর কাছে একটা সন্তান চেয়েছি বলে তুই আমার দিকে ফিরে তাকাস না। যা তাহলে, তোকে আজ থেকে বিরক্ত করবো না। ওকে। কি বললি? যা শুনছেন তাই। আচ্ছা যা, আমি আর থাকবোই না এই পৃথিবীতে বলেই হাতে ছুরি নিল। আরে আরে, করছেন কি? আচ্ছা যান, আপনি মা হতে চান তো আজকে রাত থেকে যান, তাহলে আমি আপনার মা হওয়ার মিশনটা কমপ্লিট করে দেব। আজকে রাত থাকবো মানে? আমাকে কি তোর সেরকম মেয়ে মনে হয়? না, আচ্ছা যান, আপনি 1 বছরের জন্য থাকতে পারেন। আমার সন্তান হলে আমাকে দিয়ে চলে যাবেন। তোর 1 বছরের গুষ্টি পিণ্ডি করি, যা, আমি এখনই মরে যাব। আচ্ছা ঠিক আছে যান, আপনাকে আমি সারা জীবনের জন্য রেখে দিব। এটা শোনার সাথে সাথে মা আপু ছুরি ফেলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমিও হালকাভাবে জড়িয়ে ধরলাম। অনেক কষ্ট দিয়েছি মেয়েটাকে। এ কি আপু, আপনি কাঁদছেন কেন? আর একবার আপু বললে আমি তোমার জিহ্বা কেটে নেব ছুরি দিয়ে। কেন কেন? আমাকে নাম ধরে ডাকবা আর তুমি করে কথা বলবে। কিন্তু আমি তো তোমার ছোট। ছোট তো কি হয়েছে? তুমি তো আমার স্বামী, আর আমার পেছনে ঘোরার সময় মনে ছিল না আমি তোমার বড়? না মানে তোমাকে মানে করতে হবে না। এখন তোমাকে শাস্তি পেতে হবে আমাকে আপু বলার জন্য। কি শাস্তি পেতে হবে মানে? শাস্তি পেতে হবে। এখন আমাকে কোলে নিয়ে ছাদে যেতে হবে। আমি তোমাকে কোলে নিয়ে ছাদে যাব কি করে? আমি তো নিজেই হাঁটতে পারি না। আমি কিচ্ছু জানি না, আমাকে কোলে করে ছাদে নিয়ে যেতে হবে। তারপর মাকে নিয়ে একটু দূরে যেতেই আমাকে নামিয়ে দাও। কেন? দাও, নামিয়ে দিতে বলছি, দাও। নামাতেই বললে কেন তুমি? আমি জানি তোমার কষ্ট হচ্ছে, এর থেকে চলো দুজন হাত ধরে হেঁটেই ছাদে যাই। এটা বলতে আমি মাকে জোর করে নিয়ে ছাদের দিকে হাঁটছি। আরে করছো কি? আমাকে নামিয়ে দাও, তোমার কষ্ট হচ্ছে। আরে এটা কোনো কষ্ট হলো? তুমি চলো তো। এরপর আমরা ছাদে পৌঁছালাম। মাকে কোল থেকে নামালাম, দেখি মেয়েটা কাঁদছে। একে তুমি কাঁদছো কেন? তুমি আমাকে কত ভালোবাসো আর আমি কি না এই তোমাকেই কত কষ্ট দিয়েছি। আরে বাদ দাও তো, আমি আর পুরনো কোনো কিছু মনে করতে চাই না। আমিও তোমাকে কম কষ্ট দেইনি, তাই আমাদের নতুন ভাবে শুরু করা উচিত। আমিও চাই আমাদের জীবনটাকে রঙিন করতে তোমার সাথে। তারপর আমরা দোলনায় বসলাম, দুজনে বসে চাঁদ দেখছি। তখনই মা আমাকে তার কোলে শুয়ে দিল। আমি কোলে শুয়ে তার মুখের দিকে তাকিয়ে দেখি মেয়েটা কত মায়াবী। মাও আমার দিকে তাকিয়ে আছে, ওর ঠোঁটগুলো কাঁপছে। তারপর আস্তে আস্তে দুজনের ঠোঁট এক হয়ে গেল। পুরো 2 মিনিট পর ছাড়লো। আরে এতক্ষণ ধরে কেউ কিস করে? কি করব বলো, তোমার ঠোঁট দেখে সামলাতে পারিনি। আচ্ছা অনেক তো হলো চাঁদ দেখা, এখন রুমে চলে, আমার ঘুম পেয়েছে। কি, তোমার ঘুম পেয়েছে মানে? আজকে কোনো ঘুম নেই, আজকে আমরা শুধু রোম্যান্স করব। আসছে রোম্যান্স করতে, এসব আমাদের হবে না। কি বললি তুই? রোম্যান্স করবি না মানে? যত সব আনরোম্যান্টিক। বলেই রেগে রুমের দিকে হাঁটা ধরলো। আচ্ছা চাইলে আমি আমার রোমান্টিকতা দেখাচ্ছি বলেই মার হাত ধরে বুকে টেনে নিলাম। তারপর মাকে কোলে নিয়ে রুমের দিকে হাঁটলাম। দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে আছি। এরপর আমরা রুমে পৌঁছালাম। আচ্ছা তাহলে এখন মিশনটা স্টার্ট করি। যা, আমার লজ্জা করে। এতক্ষণ তো আমাকে ভালো আনরোমান্টিক বলছিলে, তাহলে এখন লজ্জা পাচ্ছ কেন?
তোমার পাঠক পাঠিকারা দেখছে তো। এখন আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সরা চলে যান, আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করি। তোমার একেবারে একটুও লজ্জা নেই। দূর বাদ দাও তো, আগে আমরা আমাদের কাজ করি, বাকিটা ইতিহাস। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা আমার বুকের উপর ঘুমাচ্ছে। কি যে সুন্দর লাগছে ওর ঘুমন্ত মুখটা। তাই ওকে না জাগে একটা কপালে কিস করে আমি আবার জোরে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর, এই ছাড়ো, এখন গোসল করতে হবে, তারপর ভাবিদের সাথে সাহায্য করতে হবে। ওকে যাও, আমি আরো ঘুমাবো। কি রে মামা, আজকে এত খুশি খুশি লাগছে কেন? আরে বলো না, তোমাদের দেবরকে রোমান্টিক বানিয়ে ফেলেছি। তার মানে আতিক তোকে মেনে নিয়েছে? লজ্জা পাও আর যা করো, আমাদের ট্রিট দিতে হবে। তোমরা আতিকের থেকে নিয়ে নিবে। না না, তা হবে না, তোমাকে ট্রিট দিতে হবে। আতিককে বিশ্বাস নেই কিনা, টাকাটা আমাদেরই দেওয়া লাগে। ঠিক বলছোস। আচ্ছা ঠিক আছে, আমি দিব। এখন রান্না তো শেষের দিকে, আমি গিয়ে ওকে জাগিয়ে দেই। আর ও এখনো ঘুমাচ্ছে। কেন, কালকে বেশি রাত পর্যন্ত হয়েছিল? ধুর, তুমিও না বলেই রুমের দিকে আসলো। এদিকে আমি ঘুমাচ্ছিলাম। এই এখন ওঠো, তোমাকে কলেজ যেতেই হবে তো। আমি চোখ মেরে দেখি মা ডাকছে, তখনই হাত ধরে টান দিয়ে বুকের কাছে নিয়ে আসলাম। আরে এখন আবার কি শুরু করলে? কালকে সারা রাত ঠিক মতো ঘুমাতেও দাওনি। কি করবো বলো, তোমাকে দেখলেই কাছে না টেনে থাকতে পারে না। চলো আবার শুরু করি। এই না না প্লিজ, আমি একটু আগে গোসল করেছি। দূর বাদ দাও তো, আবার আমার সাথে একসাথে গোসল করবে? তার পরের টুকু ইতিহাস। তারপর দুজনে একসাথে খাবার টেবিলের দিকে গেলাম, তারপর খেতে বসলাম। দাঁড়া, আধিক আমি তোকে খাইয়ে দিচ্ছি। এই না, আমার বরকে তোমাদের খাইয়ে দিতে হবে না, আমি নিজেই খাইয়ে দেব। এই একদম বেশি কথা বলবি না, ও যেমন তোর স্বামী তেমনই আমাদেরও ভাই। আরে ঝগড়া বাদ দে, তোরা তিনজনেই ওকে খাইয়ে দিবি। আচ্ছা মা। শোনো, কলেজে যাবে ভালো কথা, অধরার আশেপাশে যাবে না। আরে বোকা, আমি তোমাকে রাগানোর জন্য অধরাকে আমার সাথে অভিনয় করতে বলেছিলাম। তাই নাকি? তাইলে এখন আমিও তোমার সাথে কলেজে যাব একটু। কেন, তুমি গিয়ে কি করবে? আরে সেদিন ওকে না জেনে থাপ্পড় দিয়েছিলাম না, সেই জন্য। তারপর আমি আর মা রেডি হয়ে নিচে আসলাম। এরপর মাকে বলে আমার বাইকের কাছে গেলাম। আমি উঠে বাইক স্টার্ট দিতেই মা পিছনে উঠে বসে আমাকে জড়িয়ে ধরলো। সত্যি এর ফিলিংসটা খুব ভালো ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা কলেজে পৌঁছলাম। তারপর মাকে নামিয়ে আমি বাইক পার্ক করে মার কাছে আসলাম। মার কাছে আসতেই মা আমার হাতটা ধরলো। তারপর দুজন হেঁটে আমার বন্ধুদের কাছে গেলাম। কিরে, আজকে দুজন একসাথে, সব রাগ অভিমান শেষ নাকি? হয়েছে। তুমি ফাইজলামিগিরি থামাও, মামা আগে ট্রিট দেও। শালা বিয়ে করলাম আমি আর ট্রিট দিব আমি, এ হয় নাকি? আচ্ছা যাও, আজকে সবাইকে ট্রিট আমি দিব। আচ্ছা ভাবি, আপনি দিলেই হবে, আর কাছ থেকে জীবনেও ট্রিট পাবো না। তাহলে চাষ কিসের লাগে শালা? ওই তুই চুপ থাক, যা, তোরে আমার বিয়েতে দাওয়াত দিব না। তাহলে দেখবি বিয়ের দিন তোর জামাই নাই। আর আমি? সবাই হেসে দিল। আচ্ছা এখন থামো, অধরার দিকে আসো। জি বলেন। শোনো বোন, সেদিন না জেনে আমি তোমাকে থাপ্পড় মেরেছিলাম, প্লিজ তুমি কিছু মনে করো না। আরে না ভাবি, আমি কিছু মনে করিনি। আসলে নিজের ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখলে তো এরকম করবেনি না। ও, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বোঝার জন্য। আচ্ছা এখন চলো সবাই রেস্টুরেন্টে। তারপর আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে বিল দিয়ে বের হলাম। বিলটা অবশ্য আমি দিয়েছি, মাওয়া দিতে চেয়েছিল কিন্তু বারণ করেছি। তারপর ওখান থেকে বন্ধুদের বিদায় দিয়ে আমরা বাসায় চলে আসলাম। তারপর বিকেলবেলা আমার ভাবিদের ট্রিট দিলাম। এভাবে চলে গেল আরো 2 মাস। তো একদিন সকালবেলা সবাই খাবার খাচ্ছি, মাওয়া আমাকে খাইয়ে দিতে যাবে, তখনই মাওয়ার মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। তখন আমি তাকে ধরে ফেলি। আরে আরে কি হলো? ওর আতিককে ও তোর রুমে নিয়ে যা। আচ্ছা মা। এই শোনো, তুমি ডাক্তারকে ফোন করো। কেন? তার মানে আমি দাদুভাই হতে চলেছি? এখনই মিষ্টি আনতেছি। তারপর মিষ্টি এনে সবাইকে খাওয়ালাম। আমার বন্ধুরাও এসেছিল খবর শুনে, ওরাও খুব খুশি। সব থেকে বেশি খুশি মাওয়া। আজকে আমি অনেক খুশি জানো। কেন? এমনিতেই মা ডাক শুনতে পারবো, তার উপর তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, অন্তত পক্ষে এই বাচ্চার জন্য। তোমাকে তো এমনিতেই ভালোবাসি। জানি তো, তবু তুমি এখন আমার আর ছেড়ে যেতে পারবে না।
এভাবে কেটে গেল আরো 7 মাস। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমার বড় ভাইয়ের ছেলে হয়েছে এবং মেজো ভাইয়ের মেয়ে হয়েছে। তারপর মা এখনো ওটির ভিতরে। আমি বাইরে দাঁড়িয়ে আছি অনেক টেনশনে। বাবা মা আমাকে নানাভাবে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আমি টেনশন মুক্ত হতে পারছি না। ভাবি ভাইয়ারও নানাভাবে বোঝাচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। আঙ্কেল, ভিতরে কি অবস্থা? তুমি শান্ত হও আতিক, তোমার একটা ছেলে হয়েছে এবং বাচ্চার মাও ভালো আছে। ও আঙ্কেল, আমরা কি ভিতরে যেতে পারবো? না বাবা, একটু পর কেবিনে শিফট করা হবে, তখন দেখা করবে। তারপর ডাক্তার আঙ্কেল চলে গেল। কিছুক্ষণ পর মাদের কেবিনে শিফট করা হলো। তারপর আমি রুমে ঢুকলাম, দেখি মা ঘুমাচ্ছে। ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। তখনই মা চোখ খুললো। তুমি খুশি হয়েছে তো? আমি আজকে অনেক খুশি হয়েছি। তারপর বাবুর কাছে গেলাম। আমি দেখতে একেবারে মার মতো। তারপর বাবুকে কোলে নিলাম। আচ্ছা, বাবুর নাম কি দিব? আমি ঠিক করে রেখেছি তো তোমার নাম অনুযায়ী। কি সেটা? শাহেদ আহসান লিসান। তারপর 7 দিন পরে মাকে বাসায় নিয়ে গেলাম। এভাবে চলে গেল আমাদের সারা জীবন। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম আরো রোমান্টিক সকল গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।